প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আজ তোমাদের সাথে আমার পঞ্চম অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। এর আগে আমি 4টি ক্লাস নিয়েছি। তার মধ্যে জৈব রসায়নের একটি ক্লাস নিয়েছি, যেটা ছিল 4র্থ ক্লাস। সেখানে আমি নামকরণ থেকে শুরু করেছিলাম। এই নামকরণ তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। এরপর আমি আজকে যেটাকে আমি জৈব রসায়ন 1 দিছিলাম, আজকে জৈব রসায়ন 2, অর্থাৎ আমি এখানে জৈব বিক্রিয়ার কৌশল ও বিক্রিয়া সংশ্লিষ্ট কয়েকটি পদ নিয়ে আলোচনা করব। তাইলে একটা জৈব বিক্রিয়া যদি সংঘটিত হতে হয়, তাহলে আমরা জানি জৈব যৌগ সাধারণত কার্বন ঘটিত যৌগ। এবং কার্বন ঘটিত যৌগকে একটা যৌগ আক্রমণ করবে, এরপর কার্বনের বন্ধন ভাঙন ঘটবে, ফলে জৈব বিক্রিয়া সংঘটিত হবে। তাহলে কার্বন গঠিত যৌগকে আমরা সাবস্ট্রেট অণু বলি, আর আক্রমণকারী আর দ্বিতীয় যৌগটাকে আমরা আক্রমণকারী বিকারক বলি। অর্থাৎ আক্রমণকারী বিকারক কার্বন ঘটিত যৌগ অর্থাৎ সাবস্ট্রেট অণুকে আক্রমণ করবে, এর ফলে জৈব বিক্রিয়া সংঘটিত হবে, অর্থাৎ উৎপন্ন হবে, জৈব বিক্রিয়া সংঘটিত হবে। এখন আক্রমণকারী বিকারক সাবস্ট্রেট অণু অর্থাৎ কার্বন ঘটিত যৌগকে আক্রমণ করবে। তাহলে সেখানে আমরা এখানে যদি দেখি যে এই একটা আক্রমণকারী বিকারক, এইটা যদি এই সাবস্ট্রেট অণুকে আক্রমণ করে, তাইলে এক্স, ওয়াই আর জেড, অর্থাৎ এখানে এই উৎপন্ন হয়। অর্থাৎ আমরা দেখলাম কি একটা জৈব বিক্রিয়া সংঘটিত হতে হলে আক্রমণকারী বিকারক সাবস্ট্রেট অণুকে আক্রমণ করবে, এর ফলে সাবস্ট্রেট অণু অর্থাৎ কার্বন ঘটিত যৌগের কার্বনের বন্ধন ভাঙন ঘটবে। তাহলে এখন দেখো, আমি একটা উদাহরণ যদি তোমাদেরকে দেখাই, যেমন মিথাইল ক্লোরাইড, এটাকে আমরা যদি জলীয় পটাশিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, তাইলে মিথানল আর পটাশিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এখন এই বিক্রিয়াটা যদি আমরা দেখি, এই বিক্রিয়ার কৌশলটা যদি আমরা দেখি, তাহলে এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইড প্রথমে ভেঙে পটাশিয়াম আর হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। এখানে এই হাইড্রোক্সিল আয়নটা হচ্ছে আক্রমণকারী বিকারক, আর এই মিথাইল ক্লোরাইড হচ্ছে সাবস্ট্রেট অণু। এখন এটাকে আক্রমণ করবে। এই আক্রমণকারী বিকারক এই কার্বন ঘটিত যৌগ অর্থাৎ মিথাইল ক্লোরাইডকে আক্রমণ করবে, এর ফলে এই ক্লোরিন সরে যাবে, এখানে এই ওএইচ যুক্ত হবে, তাহলে হবে মিথানল, CH3OH আর Cl-। এখন এই K+ আর Cl- মিলে হয় পটাশিয়াম ক্লোরাইড। এভাবে জৈব বিক্রিয়া সংঘটিত হয়। এখন এই যে জৈব বিক্রিয়া দেখলাম আমরা, এই জৈব বিক্রিয়া সংঘটিত হওয়ার কালে আমরা দেখছি যে কার্বনের বন্ধন ভাঙন ঘটে। এখন এই বন্ধন ভাঙন 2 রকমের ঘটে। একটা হচ্ছে সুষম ভাঙন আর বিষম ভাঙন। অর্থাৎ যেহেতু জৈব যৌগ সমযোজী বন্ধন দ্বারা গঠিত, তো সমযোজী বন্ধনের সুষম বিভাজন ঘটে আর সমযোজী বন্ধনের বিষম বিভাজন ঘটে। এখন আমরা যদি দেখি যে সমযোজী বন্ধনের সুষম ভাঙন বা বিভাজন, তাহলে আমরা এই একটা সমযোজী যৌগ, এখন সুষম বিভাজন হইলে বন্ধনে অংশগ্রহণকারী ইলেকট্রন প্রত্যেককে যারটা সে নিয়ে আসবে। তাহলে এভাবে এই 2টা মূলকের সৃষ্টি হবে। একে আমরা বলি মুক্ত মূলক বা ফ্রি রেডিকেল। এটাকে আমরা বলি মুক্ত মূলক বা ফ্রি রেডিকেল। অর্থাৎ এই মুক্ত মূলকটা কি জিনিস?
এটা আমাদের মুখ্য বিষয়। মুক্তমূলকটা কি জিনিস? মুক্তমূলকটা হচ্ছে আমরা এখান থেকেই বলতে পারি যে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বেজোড় ইলেকট্রনধারী মূলককে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বলা হয়। আবার বলি যে সমযোজী বন্ধনের সুষম বিভাজনের ফলে উৎপন্ন বেজোড় ইলেকট্রনধারী মূলককে মুক্তমূলক বা ফ্রি রেডিক্যাল বলা হয়। এখন এই মুক্তমূলকের বৈশিষ্ট্য আছে, সেটা আমাদের জানতে হবে। মুক্তমূলকের বৈশিষ্ট্য আছে যে মুক্তমূলক যেহেতু বন্ধনে অংশগ্রহণকে ইলেকট্রন জোর তারটা সে নিজেই নিয়ে আসে, সেক্ষেত্রে এখানে মুক্তমূলকে কোনো চার্জ থাকবে না, অর্থাৎ ইহা চার্জবিহীন আর সক্রিয় ক্ষণস্থায়ী, মানে উৎপন্ন হওয়ার সাথে সাথে বিক্রিয়া করে যৌগে রূপান্তরিত হয়ে যাবে, এই জন্য সক্রিয় এবং ক্ষণস্থায়ী। এরপরে আমরা যদি দেখি বিষম বিভাজন, সমযোজী বন্ধনের বিষম বিভাজন। এখন সমযোজী বন্ধনের বিষম বিভাজন হলে এই বন্ধনের অংশগ্রহণকারী ইলেকট্রন জোড় একটা নিজে নিয়ে আসবে, একটা পরমাণু দুইটা নিয়ে আসবে, আর একটা পরমাণু দিয়ে দেবে। তাহলে এখানে যে দেবে সে প্লাস, আর যে নেবে সে মাইনাস, বি মাইনাস। এখন দেখো যে এর ফলে সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে যেটা সৃষ্টি হয় সেটাকে আমরা বলি কার্বনিয়াম আয়ন আর কার্বানায়ন। কার্বনিয়াম আয়ন আর কার্বানায়ন। এখন এই কার্বনিয়াম আয়ন কার্বানায়ন সম্পর্কে আমরা জানবো। প্রথমে আমরা দেখব কার্বনিয়াম আয়ন। এখন এই কার্বনিয়াম আয়নটা কি? কার্বনিয়াম আয়নটা হচ্ছে যে ধনাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সম্মিলিত জৈব আয়নকে আমরা কার্বনিয়াম আয়ন বলি, অথবা একক ধনাত্মক চার্জযুক্ত কার্বোক্যাটায়নকে আমরা কার্বনিয়াম আয়ন বলি। যেমন আমরা CH3+, CH2CH3+, মিথাইল কার্বনিয়াম আয়ন, ইথাইল কার্বনিয়াম আয়ন, এটা দেখি। এখন এই কার্বনিয়াম আয়নের উৎপত্তি কি রকম হয় আমরা একটু দেখি। যে কার্বনিয়াম আয়ন আমরা যদি দেখি যে কার্বনের সাথে যুক্ত কোনো পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের চেয়ে বেশি হয়, যেমন এখানে কার্বনের সাথে হ্যালোজেন আছে, হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে বেশি, তাই বন্ধনের অংশগ্রহণকারী ইলেকট্রন জোড় হ্যালোজেন পরমাণু নিজের দিকে আকর্ষণ করে, এর ফলে সে আংশিক ঋণাত্মক চার্জের সৃষ্টি হয়, কার্বন ধনাত্মক চার্জের সৃষ্টি হয়। এবার বিষম বিভাজনের ফলে এই কার্বনিয়াম আয়নের সৃষ্টি হয়। দেখো এই কার্বনিয়াম আয়নের সৃষ্টি হয়, মিথাইল কার্বনিয়াম আয়নের সৃষ্টি হয়েছে। আবার খেয়াল করো, কার্বনের সাথে যুক্ত কোনো পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের চেয়ে বেশি হয়, তাহলে বন্ধনে অংশগ্রহণকে ইলেকট্রন জোড়কে ওই পরমাণু নিজের দিকে আকর্ষণ করে, ফলে সে আংশিক ঋণাত্মক আধান প্রাপ্ত হয়, কার্বন ধনাত্মক আধান প্রাপ্ত হয়। এভাবে বিষম বিভাজনের ফলে কার্বনিয়াম আয়নের সৃষ্টি হয়। তাহলে আমরা যেমন মিথাইল কার্বনিয়াম আয়নের সৃষ্টি দেখলাম। এরপর আমরা আর কার্বনিয়াম আয়ন অতীব সক্রিয় হয়ে থাকে, এগুলো খুব সক্রিয়। 3 ডিগ্রি কার্বনিয়াম আয়ন সবচেয়ে বেশি সক্রিয়, তারপর 2 ডিগ্রি, তারপরে 1 ডিগ্রি, এরকম সক্রিয়তার ক্রম। এরপরে আমরা দেখবো কার্বানায়ন। কার্বানায়ন হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত কার্বন পরমাণু সংবলিত জৈব আয়নকে কার্বানায়ন বলা হয়। এখন এই কার্বানায়ন আমরা যদি দেখি উদাহরণটা কি, যেমন আমরা দেখতে পাই মিথাইল কার্বানায়ন, ওরকম ইথাইল কার্বানায়ন, এরকম আমরা দেখতে পাই। তাহলে এই কার্বানায়নের উৎপত্তি কি রকম হয় দেখি আমরা। কার্বানায়নের উৎপত্তি, এখন দেখো আমরা যদি দেখি যে কার্বনের সাথে যুক্ত কোনো পরমাণুর তড়িৎ ঋণাত্মকতা যদি কার্বনের চেয়ে কম হয়, আগে এখানে হ্যালোজেন ছিল, হ্যালোজেনের তড়িৎ ঋণাত্মকতা বেশি ছিল, তাই সে বন্ধনের অংশগ্রহণকে ইলেকট্রন নিজের দিকে আকর্ষণ করছে। কিন্তু এখানে কার্বনের চেয়ে এই যে একটা আমি প্রতীকী ধরলাম, এটা তড়িৎ ঋণাত্মকতা কার্বনের চেয়ে কম, তাই বন্ধনের অংশগ্রহণকারী ইলেকট্রন কার্বন পরমাণু নিজের দিকে আকর্ষণ করবে। এর ফলে এখানে একটা ঋণাত্মক চার্জের সৃষ্টি হবে, এখানে ধনাত্মক চার্জের সৃষ্টি হবে। এভাবে বিষম বিভাজনের ফলে কার্বানায়নের সৃষ্টি হবে। এই কার্বানায়নের সৃষ্টি হলো। তাহলে দেখো যে আমরা এটাও সক্রিয় বিক্রিয়া, কার্বানের সৃষ্টির
সাথে সাথে বিক্রিয়া অংশগ্রহণ করে অন্য যৌগ উৎপন্ন করে, কার্বনীয় আয়ন কার্বন, এগুলো অতীব সক্রিয় হয়ে থাকে। এখন আমরা প্রথমে দেখছি কার্বনিয়াম আয়ন আর কার্বন, অর্থাৎ সমযোজী বন্ধনের বিষম বিভাজনের ফলে এগুলোর সৃষ্টি হয়। এরপর আমরা আরেকটা বিষয় দেখব, সেটা হচ্ছে যে আমরা দেখলাম যে একটা বিক্রিয়া সংঘটিত করার জন্য আক্রমণকারী বিকারক দরকার। আক্রমণকারী বিকারকটা কি? আমরা কার্বন ঘটিত যৌগর বিষম বিভাজন সুষম বিভাজনের ফলে কি হয় আমরা দেখছি মুক্তমূলক সৃষ্টি হয় সুষম বিভাজনের ফলে, আর বিষম বিভাজনের ফলে কার্বনীয় আয়ন কার্বন আয়নের সৃষ্টি হয়। এরপর আমরা দেখব আক্রমণকারী বিকারক। আক্রমণকারী বিকারক, এখন এই আক্রমণকারী বিকারক দুই রকমের। একটা হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রনাকর্ষী বিকারক। তাহলে আমরা কি দেখলাম? একটা হচ্ছে ইলেকট্রন আকর্ষী বিকারক বা ইলেকট্রোফাইল, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক বা কেন্দ্রাকর্ষী বিকারক। আচ্ছা দেখো, আমি আবার বলছি যে আক্রমণকারী বিকারক হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক, আর একটা হচ্ছে নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক বা কেন্দ্রাকর্ষী বিকারক। এখন আমরা ইলেকট্রোফাইলটা দেখব। প্রথমে ইলেকট্রোফাইলটা কি? ইলেকট্রোফাইলটা হচ্ছে বা ইলেকট্রন আকর্ষী বিকারকটা কি? ইলেকট্রন আকর্ষী বিকারকটা হচ্ছে দুই রকমের। একটা হচ্ছে ধনাত্মক আর প্রশম। তার আগে আমি বলি যে ইলেকট্রোফাইলটা কি জিনিস। ইলেকট্রোফাইলটা হচ্ছে যে ইলেকট্রনের প্রতি তীব্র আকর্ষণকারী বিকারককে ইলেকট্রোফাইল বলা হয়। অর্থাৎ যেসব বিকারক ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, তাকে ইলেকট্রোফাইল বলা হয়। অর্থাৎ যেসব বিকারকে ঋণাত্মক চার্জযুক্ত ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করে, তাদেরকে ইলেকট্রোফাইল বা ইলেকট্রন আকর্ষী বিকারক বলা হয়। ইলেকট্রন আকর্ষী বিকারক হচ্ছে দুই রকমের, একটা হচ্ছে ধনাত্মক আর প্রশম। এখন ধনাত্মক তো আমরা দেখলেই বুঝবো যে ধনাত্মক, যেমন Br প্লাস NO2 প্লাস, এই দুইটি হচ্ছে ধনাত্মক মানে ইলেকট্রোফাইল, কারণ এখানে ধনাত্মক চার্জ ইলেকট্রনের প্রতি তার আকর্ষণ থাকবে, এই জন্য ইলেকট্রোফাইল। আর প্রশম হচ্ছে যেমন মনে করো অ্যালুমিনিয়াম ক্লোরাইড, সালফার ট্রাইঅক্সাইড, ফেরিক ক্লোরাইড, এগুলো হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল। এর কারণ হচ্ছে যে এখানে অ্যালুমিনিয়ামের সাথে তিনটা ক্লোরিন তিনটা বন্ধন দ্বারা যৌগ গঠন করছে, তিনটা সমযোজী বন্ধন দ্বারা। এখানে বহিষ্ঠ স্তরে 6টা ইলেকট্রন আছে, তাহলে অষ্টক পূর্ণর জন্য আরো এক জোড়া ইলেকট্রন ঘাটতি আছে। অতএব এটা হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল, ইলেকট্রনের প্রতি আকর্ষণ থাকবে, বিক্রিয়াকালে ইলেকট্রন গ্রহণ করবে। তাহলে এরপরে আমরা দেখব নিউক্লিওফাইল। বা নিউক্লিয়াস আকর্ষী বা কেন্দ্রাকর্ষী বিকারক। নিউক্লিওফাইলটা হচ্ছে যেসব বিকারকের ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকবে এবং বিক্রিয়াকালে ইলেকট্রন দান করবে, তাদেরকে বলবো নিউক্লিওফাইল বা নিউক্লিয়াস আকর্ষী বিকারক বা কেন্দ্রাকর্ষী বিকারক। এখন এই কেন্দ্রাকর্ষী বিকারককে আমরা দুই ভাগে ভাগ করতে পারি, একটা হচ্ছে ঋণাত্মক আর একটা হচ্ছে প্রশম। এখন ঋণাত্মকটা হচ্ছে যেমন এখানে এটা ঋণাত্মক, NO2 এটা ঋণাত্মক, এগুলো হচ্ছে ঋণাত্মক চার্জযুক্ত। আমরা এটা দেখলেই বুঝবো যে কেন্দ্রের প্রতি আকর্ষণ আছে। আর প্রশমটা হচ্ছে যেমন পানি, অ্যামোনিয়া, অ্যালকোহল, এগুলো হচ্ছে প্রশম ইলেকট্রোফাইল।
কারণ এখানে এই কেন্দ্রীয় পরমাণু অক্সিজেনের সাথে দুইটা হাইড্রোজেন দুইটা বন্ধন দ্বারা যুক্ত আছে, আর দুই জোড়া অক্সিজেন পরমাণুতে দুই জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, আবার নাইট্রোজেনে এক জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, অর্থাৎ প্রত্যেকের কেন্দ্রীয় পরমাণু অষ্টক পূর্ণ। এখানে ইলেকট্রনের স্বল্পতা নেই, অর্থাৎ ইলেকট্রনের ঘাটতি নেই, যার জন্য এটাকে আমরা বলি প্রশম নিউক্লিওফাইল। এদের নিউক্লিয়াসের প্রতি আকর্ষণ থাকবে বা ধনাত্মক চার্জযুক্ত কেন্দ্রের প্রতি আকর্ষণ থাকবে। তাহলে এগুলোই হচ্ছে আজকে আমাদের আলোচ্য বিষয়, যেমন জৈব বিক্রিয়ার কৌশল ও বিক্রিয়ার সংশ্লিষ্ট কয়েকটি পদে এখানে এই হচ্ছে আলোচনার বিষয়। এটা তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে, এই সংজ্ঞাগুলো দেখবে, এগুলো প্রায়ই আসে, জ্ঞানমূলকে আসে, আর এগুলো আমাদের সামনে বিক্রিয়া দেখতে লাগবে। এরপরে আমি আগামী ক্লাসে তোমাদের সমানুতা সম্পর্কে আলোচনা করব, যেটাকে আমি জৈব রসায়ন ৩ হিসাবে দেখব। সেই সমানুতা সম্পর্কে আমি আলোচনা করব। আশা করি তোমরা সেই ক্লাসেও থাকবে। তোমরা আমার সাথে তোমরা থাকার জন্য আমি তোমাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে এগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজ এ পর্যন্তই।